পত্রিকার খবরাখবরগুলো জানাতে চাই আমাদের সহকর্মী ইমন সাদিক হাসান। ইমন রয়েছেন আরও একটি স্টুডিওতে, তিনি জানাবেন পত্রপত্রিকার খবরাখবর। তামান্না, আপনি যেমনটা বলছিলেন পত্রপত্রিকার খবর জানাবো। আমরা সকালেও কিন্তু গুড মর্নিং বাংলাদেশে কিছু কিছু শিরোনাম জানিয়ে দিয়েছি। পত্রপত্রিকা দেখি কোন কোন শিরোনামগুলো আজকে প্রাধান্য পেয়েছে। প্রথমেই প্রথম আলো পত্রিকা একটি বিশেষ রিপোর্ট, সেটা ময়লার বাণিজ্যে কত টাকা আদায় হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ড নিয়ে তারা একটি বিশেষ প্রতিবেদন করেছে। একটু দেখে আসি। চাঁদা নেওয়ার লোক পাল্টাচ্ছে, অদৃশ্য শক্তির বাধাও আছে, তারপরেও কিন্তু এই ধরনের কার্যক্রম চলছে। একটু দেখে আসি যে বাড়ি ভাড়া থেকে ময়লা সংগ্রহের জন্য নির্ধারিত ফি মাসে 100 টাকা করা হয়, 50 টাকা কিছু ওয়ার্ডে আছে, সেগুলো দেখছি। আর এগুলো নিয়ন্ত্রণ করছে কারা? বলছে যে আগে নিয়ন্ত্রণ করতেন বিএনপির কিছু রাজনৈতিক দল এবং নেতাকর্মীরা, আর এখন বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে বিএনপির মানে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আগে সেখানে আওয়ামী লীগ করতো। তো এই জন্যই বলছে যে লোক পাল্টাচ্ছে, কিন্তু এই ধরনের চাঁদাবাজি কিন্তু হয়ে যাচ্ছে। একটু দেখতে চাই আসলে কত টাকা তারা প্রত্যেক মাসে কিন্তু আদায় করে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডে 30 কোটি 84 লাখ টাকা আদায় করেন, এবং যদি বছরের হিসাবটা বলি তাহলে 370 কোটি টাকা প্রায়। এইখানে তারা একটি রিপোর্ট করেছেন, আর একটু বলেছেন যে বাসাবাড়িতে ময়লা সংগ্রহের বিল এক এক এলাকায় কিন্তু এক এক রকম হয়। যে এলাকায় যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু ময়লার বিল সংগ্রহ করছে। আরেকটি ব্যাপার, যদি শফিকুল ইসলাম খান, প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তিনি বলছেন যে যার মতো করে পেশি শক্তির মাধ্যমে হোক কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয় হোক একটি বিশৃঙ্খলা তৈরি করছে। সিটি কর্পোরেশনের আওতায় নিয়ম এবং শর্ত মেনে যদি বাসাবাড়ির ময়লা সংগ্রহের কাজটি করা যায় তাহলে এই বিশৃঙ্খলা দূর করা সম্ভব, এবং এই যে নগরবাসীর জীবনে একটু হলেও স্বস্তি হয়তো ফিরবে। আরেকটি ব্যাপার তারা করেছে, হামের প্রাদুর্ভাব নিয়ে একটি রিপোর্ট করেছে। হাসপাতালে ভর্তির 2 দিনে মারা গেছে 40% শিশু। তো তারা 60 জন শিশুর মৃত্যুর বিষয় তারা বিশ্লেষণ করেছেন। সেখানে পেয়েছে যে মারা যাওয়া 60 জনের তথ্য। তারা বলছে যে 3 মাস থেকে 8 মাস বয়সী শিশু মারা গেছে 29 জন। তার মধ্যে শিশুদের মধ্যে 31 জন ছিল ছেলে, এবং সেখানে 29 জন মেয়ে শিশু ছিল। আর ঢাকায় মারা গেছে 48 জন শিশু, আর বাকি 12 জন ঢাকার বাইরে। তারা বলছে এই যে হামে মারা যাওয়া 60 জন শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু উল্লেখ করা ছিল না। তারা বলছেন যে এই ব্যাপারে, আর হাম এবং হামের উপসর্গে রোগী 50,000 ছাড়িয়েছে, এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আরেকটি, গতকাল আমরা দেখেছিলাম যে বাংলাদেশ মিরপুর টেস্টে কিন্তু জয় পেয়েছে, সে ব্যাপারেই তারা পাকিস্তানের বিপক্ষে সে ব্যাপারে রিপোর্ট করেছে। একটু জানিয়ে দিতে চাই, প্রথম ইনিংসে বাংলাদেশ 413 রান করেছিল, দ্বিতীয় ইনিংসে 240 রান করেছিল, আর বাংলাদেশ 104 রানে জয়ী হয়েছে। এখানে বলছে যে বোলাররা সবচেয়ে বেশি ভালো করেছেন, বোলারদের হাত ধরে দারুণ এক জয় বাংলাদেশের। এ ব্যাপারে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়, এই আনন্দটা অনেকটাই বাঁধনহারা, কারণ নাহিদ রানার 5 উইকেটে এই উদ্দীপনাটা আরও বেড়ে গেছে এবং জয়টা সহজ হয়েছে বলে তারা একটি ছবি দিয়ে তার নিচে কিন্তু তারা লিখেছে। এরপরে আরেকটি হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে তারা একটি রিপোর্ট করেছে যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরানে আবার সামরিক অভিযান চালানোর কথা ভাবছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানে কিন্তু আবারও সামরিক অভিযান চালানো হবে, কারণ তারা যেভাবে যুদ্ধবিরতি চাচ্ছিল বা যুদ্ধের ব্যাপারে আলাপ আলোচনা করছিল সেটা কিন্তু ফলপ্রসূ হয়নি। তাই বলছে কিছুদিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যারা ঘনিষ্ঠ জন বলছেন কিছুদিনের মধ্যে সামরিক অভিযান চালাতে পারেন। আর ইরান কিন্তু সেখানে ভীত না হয়ে ইরান বলছে যে ইরান যে শর্ত দিয়েছে সেই শর্তগুলো যুক্তরাষ্ট্রকে মানতে হবে, না হলে কিন্তু তারা পিছু পা হবে না বা সমঝোতায় যাবে না। এবারে কিন্তু বেশ তাদের একটা পাল্টাপাল্টি যদি বলি বাকবিতণ্ডা দেখা দিয়েছে। আমরা আরেকটি পত্রিকায় চলে যেতে চাই, ডেইলি যদি বলি সমকাল পত্রিকায় একটি রিপোর্ট তারা করেছে যে বড় ঋণ কারা পাচ্ছে যাচাই করছে বাংলাদেশ ব্যাংক। বিগত দিনগুলোতে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন মানুষকে ঋণ দিচ্ছে এবং সেই ঋণ কিন্তু খেলাপি হয়ে যাচ্ছে, তারপরেও বিভিন্ন পেশি শক্তি খাটিয়ে কিন্তু তারা সেই ঋণ পাচ্ছে, এবং সেই ঋণ পাওয়ার ফলে দেখা যায় বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ছে। এবার দেখি তারা বলছে যে কি তাদের একটি পরিকল্পনা আছে যে 20 কোটি টাকা বা তার বেশি ঋণের তথ্য সংগ্রহ করা হচ্ছে, কাদের 20 কোটি টাকা বা বেশি ঋণ দেওয়া হচ্ছে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আর একটা জালিয়াতি অর্থ পাচারে জড়িতরা ঋণ পাচ্ছে কিনা সেটাও কিন্তু দেখা হচ্ছে। আরেকটি ব্যাপার, অনেক ক্ষেত্রে বেনামি ভুয়া আমানতে ঋণ দেওয়া হচ্ছে, ফলে সেগুলো যাচাই বাছাই করা হবে। এই কথাগুলো কিন্তু বলছেন মেঘনা ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ নুরুল আমিন বলছেন। তিনি বলছেন যে একটু ভেতরে আমরা একটু পড়ার চেষ্টা করি।
যে দেশের ব্যাংকগুলো থেকে বড় ঋণ কারা পাচ্ছে তা যাচাই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 2025 সালের জুলাই থেকে বিতরণ করা যেসব ঋণ বিতরণ করা হচ্ছে কারা সেগুলো পেয়েছে 20 কোটি টাকার উপরে, সেটি সংগ্রহ করা হচ্ছে, নিয়ন্ত্রক সংস্থাটি করছে। আর এখন আসলে গ্রাহকের ধরে ধরে যাচাই বাছাই করা হবে যে তারা জালিয়াতির সাথে আগে সম্পৃক্ত ছিলেন কিনা এবং অর্থ পাচারে জড়িত ব্যক্তি আছে কিনা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কিছুদিন আগে কিন্তু হয়েছিল যারা অর্থ পাচার করেছে সেই পাচারকৃত অর্থ আনার জন্য কিন্তু আন্তর্জাতিক কিছু মাধ্যমের সঙ্গে সংস্থার সঙ্গে কিন্তু বাংলাদেশ কাজ করছে। এই ধরনের রিপোর্টও কিন্তু আমরা হরহামেশাই দেখে আসছি। আরেকটি ব্যাপার, এই যে কিছুক্ষণ আগে যেমন বলছিলাম যে বাংলাদেশ জয় পেয়েছে, নাহিদ রানার গতিতে দাপুতের জয়, একটি রিপোর্ট করেছে। আরেকটা অর্ধেক মৃত্যু ভর্তির 48 ঘন্টার মধ্যে, এটি ময়মনসিংহ মেডিকেল কলেজে একটি রিপোর্ট তারা করেছে যে আসলে হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু, বাড়ছে মৃত্যুর আহাজারি। হামের টিকা কিন্তু দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু পূর্ববর্তী সময়ে যে টিকা দেওয়া হয়নি তার প্রভাব কিন্তু এখনও পড়ছে। এখন আসলে প্রত্যেকটি হসপিটালেই হামের টিকা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সে ব্যাপারে আমরা বিভিন্ন সময় জানিয়েছি, বিভিন্ন রিপোর্টও করেছি। আরেকটি ব্যাপার হচ্ছে এবার সৃজনশীল অর্থনীতিতে আসলে বিশেষ মনোযোগ দিচ্ছে সরকার। আগামী যে 2026-27 অর্থ বছরে যে বাজেট রয়েছে সেই বাজেটে কিন্তু এবারই প্রথমবারের মতো চলচ্চিত্রের সঙ্গীত, অ্যানিমেশন, গেমিং, ফ্যাশন সহ বিভিন্ন সৃজনশীল খাতের ওপরে বাজেট দেওয়া হবে এবং তাদের দিকে নজর দেওয়া হবে যাতে এগুলো আসলে আন্তর্জাতিক মহলে যাতে কিছুটা অনুপ্রেরণা পায় বা কিছুটা সমৃদ্ধ হতে পারে। আরেকটা হচ্ছে থাকছে বরাদ্দ, গঠিত হবে স্টার্টআপ তহবিল, 5 লাখ কিন্তু নতুন কর্মসংস্থানের লক্ষ্য কিন্তু তারা পাবে। আরেকটি ব্যাপারে যদি আমরা বলি যে আরেকটি হচ্ছে এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে, এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। একটু যুগান্তরে তারা একটু বিশেষভাবে রিপোর্ট করেছে যে হিংস্রতা, সহিংসতার ভয়াবহ বিস্তার, ভরসার মানুষই আসলে ভয়ঙ্কর, এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। এটি জানুয়ারি থেকে এপ্রিল মাসে 4 মাসে 115 শিশুর কিন্তু হত্যা করা হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে 180 জন নারী এবং ধর্ষণের পরে হত্যা করা হচ্ছে 17 জনকে। এটা আইন এবং সালিশ কেন্দ্র বলছে। আর একটি ধৈর্য এবং সহনশীলতা কমাচ্ছে স্মার্টফোন এবং সামাজিক মাধ্যম, বাড়াচ্ছে হতাশ এবং সহিংসতা, এটা বলছে ডক্টর ফারহানা জামান। আরেকটি অপরাধ দমনে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ যথেষ্ট নয়, এটা বলছেন রেজাউল করিম সোহাগ। আর আইনের কার্যকারিতা এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে, অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ কিন্তু বলছেন। এই জন্য আসলে যাদের উপরে ভরসা করা হচ্ছে তারাই কিন্তু দেখা যাচ্ছে তারাই আসলে ভরসার মানুষই ভয়ঙ্কর হয়ে উঠছে। সমস্ত কিছু মিলিয়ে তার একটি রিপোর্ট করেছেন, বিশেষ রিপোর্ট। আরেকটা ব্যাপার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বাড়ছে সাইবার নিরাপত্তার ঝুঁকি, ডার্ক ওয়েবে মিলছে টেলিটকের তথ্য। তো এক কর্মকর্তা কম্পিউটার থেকে দেখা যাচ্ছে তারা যে কথাগুলো বলছেন সেই ওয়েবে কিন্তু তথ্যগুলো চলে যাচ্ছে, এ ব্যাপারেই বলছে। এ ব্যাপারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন ডিজিটাল ফরেন্সিক তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। আরেকটি হচ্ছে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন বিষয়টি আমাদের নজরে এসেছে, তারা কাজ করছেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন। আরেকটা ব্যাপার হচ্ছে পুলিশের বদলি বাণিজ্যে আইজিপির অসন্তোষ, সে ব্যাপারে তারা করেছেন। আর চাঁদাবাজি দমন করা হবে, এটি স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন। এই ব্যাপারে তারা রিপোর্ট করেছেন। আমরা একটু আমার দেশ পত্রিকা দেখতে চাই। আমার দেশ পত্রিকায় তারা প্রধান যে শিরোনাম করেছে, এই যে হামের কিন্তু প্রত্যেকটা পত্রিকায় কিন্তু বিভিন্ন জেলাভিত্তিক বলি এবং মানে সামগ্রিকভাবে বলি হামের কিন্তু প্রকোপের নিউজটা চলে আসছে। হামে প্রাণ গেল 9 শিশুর মৃত্যু এবং আক্রান্তের শীর্ষে কিন্তু ঢাকা বিভাগ রয়েছে, এটি বলেছে। আরেকটি ব্যাপার হচ্ছে হান্টা ভাইরাস বিশ্বজুড়ে উদ্বেগ, বাংলাদেশের জন্য ঝুঁকি কতটা। গতকালকেও আমরা দেখেছি ফ্রান্সের একজন নাগরিক মারা গিয়েছেন এবং নেদারল্যান্ডসের কিন্তু এটা শুরু হয়েছে, নেদারল্যান্ড সহ অন্যান্য দেশেও কিন্তু ছড়িয়ে পড়েছে। তো এটা একটা আতঙ্কের কারণ এবং করোনা ভাইরাসের ওই প্যান্ডেমিক পিরিয়ডের থেকে শিক্ষা নেওয়া দরকার, এ ব্যাপারেও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। তো বাংলাদেশ সতর্ক অবস্থানে থাকবে এবং আমাদের দর্শকরাও থাকবে, আমরাও থাকবো, সেটাই প্রত্যাশা। আরেকটা হচ্ছে ব্যাংকের 20 কোটি টাকার বেশি মানে ঋণ তাদের দেওয়া হচ্ছে, একটু আগে যেটা বলছিলাম সেটা তারা বলেছে। আরেকটি হচ্ছে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের ইতিহাস, এটা টেস্টে যেটা বললাম যে পাকিস্তানের 104 রানে বাংলাদেশ জয়ী হয়েছে। আরও আমরা আগেও দেখছিলাম যে এই ব্যাপারে রিপোর্ট করা হয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় 4 বাংলাদেশি নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংঘাতে কিন্তু বাংলাদেশি প্রবাসী বেশ কিছুজন মারা যাচ্ছেন প্রতিনিয়তই, লাশও
দেশে আসছে, এই ব্যাপারে কিন্তু আমরা প্রতিনিয়তই নিউজ শুনছি। তো আবারও সে ধরনের একটি ঘটনা ঘটলো। এখানে কিন্তু বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছেন। আর সাতক্ষীরার 3 জনের বাড়িতে মাতম, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে ফুলবাড়ির যুবক নিহত হয়েছেন। আরেকটি যদি বলি যে আঙুল ট্রিগারে তবে স্থায়ী শান্তির দিকেই দৃষ্টি ইরানের। এটা যেটা বলছিলাম যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রের যে পাল্টাপাল্টি অবস্থান, এবং তারা বলছিলেন যে যুক্তরাষ্ট্র কিন্তু বারবার আরও আগ্রাসী ভাব দেখাচ্ছে, আর এদিকে কিন্তু যুক্তরাষ্ট্র বলছে, আর ইরান কিন্তু তাদের অবস্থানে অনড় রয়েছেন, এবং ইরান কিন্তু বলছে যে তারা আসলে কঠোর অবস্থানেই রয়েছে এবং যুক্তরাষ্ট্রের তাদের দাবিগুলো মেনে নিতে হবে। আর যুক্তরাষ্ট্র কিন্তু বলছে যে তাদের দাবিগুলো সম্পূর্ণ অযৌক্তিক ছিল, কিন্তু ইরান বলছে যে অযৌক্তিক নয়, যুদ্ধ স্থায়ী বন্ধ তারা চায়। আরেকটা যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষয়ক্ষতির তারা অর্থ চায়। আরেকটি ব্যাপারে কিন্তু তারা বলেছেন যে হরমুজ প্রণালী নিয়েও তাদের সমীকরণে বেশ কিছু পরিবর্তন এসেছে, এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তেহরান চাচ্ছে। এইগুলো নিয়ে কিন্তু আসলে যুদ্ধবিরতিতে আলটিমেটলি হচ্ছে না সব মিলিয়ে। তো আজকের পত্রপত্রিকায় ঘিরে যদি বলি, এগুলোই আসলে আমার কাছে শিরোনাম ছিল। আমাদের সহকর্মী তামান্নার কাছে আবার চলে যেতে চাই আমাদের প্রাইম সেটে।